ইতিহাস। নাম শুনলে অনেকের কাছে বিরক্ত মনে হয়, এত সাল মুখস্থ করতে হয়, কিন্তু আমি সেখানে তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি। মাত্র 285টি এমসিকিউ প্র্যাকটিস করে যাও, সঠিক গাইডলাইনটা ফলো করো, তুমি 30 আউট অফ 30 পাবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। যারা সারা বছর পড়েছে আর তুমি 3 থেকে 4 দিন ঠিক আমার এই গাইডলাইনটা ফলো করে পড়াশোনা করো, দেখো তাদের মতোই তুমি রেজাল্ট করতে পারবে। তুমি এটা প্ল্যানিং করে করতেছো, তোমাদের অনেক আগেই বলেছি তোমার 10 দিনের পড়া জাস্ট 3 দিনে কমপ্লিট হবে। তোমার 285টি এমসিকিউ আমি 3টা ধাপে সাজিয়ে দিয়েছি, বোর্ড প্রশ্ন, টেস্ট পেপার আর মূল বই বিশ্লেষণ করে 3টা স্টেপই আমরা দেখব। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। তাহলে প্রথমে আমাদের 3 স্টেপটা কি দেখতেই পাচ্ছ, আমরা বরাবর এটা বলে থাকি, বলে আমরা প্রথম হচ্ছে কি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে 2015 থেকে 2025 পর্যন্ত। 2015 থেকে 2025 পর্যন্ত শুধু বিশ্লেষণ করলেই হবে না, কোন প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে এবং এবছরও হবে, কোন প্রশ্নটা একবার আসছে কিন্তু এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, টেস্ট পেপার আবার বেশিবার দিয়েছে, এটা আনা হয়েছে। কোন প্রশ্নটা কোনোদিন বোর্ডে আসেই নাই কিন্তু টেস্ট পেপার স্কুলগুলোতে বারবার দিয়েছে, এই প্রশ্নগুলো সিলেক্ট করা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় নিয়ে প্লাস এটা করতে হয়। এটা কি বলা হচ্ছে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ আর পাঠ্য বই অ্যানালাইসিস করে প্রতিটা লাইন। তোমরা জানো প্রথম বা আমাদের যে অধ্যায়টিতে আমরা শুরু করবো শর্ট সিলেবাস, এই অধ্যায়ে এমসিকিউ হবে প্রথম অধ্যায়ে 500 থেকে 1000, এত বড় একটা অধ্যায়। তারপরেও টোটাল মিলে এমসিকিউ হচ্ছে 285টা, নাথিং এলস ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছি টেস্ট পেপার অ্যানালাইসিস, টেস্ট পেপার টোটাল স্কুল আছে কত 100+, ইনাফ। তুমি এই 285টি পড়ার পর যে কোনো টেস্ট পেপার একটা স্কুলে পরীক্ষা দাও, তাহলে নিজেকে প্রশ্ন করতে পারবে তুমি কত পাচ্ছ, আগে কত পাইতে আর এখন তুমি কত পাচ্ছ। ওকে, তাহলে আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ যদি আমরা দেখি, দেখো এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে 19-এ আসছে, আবার এখানে দেখতে পাচ্ছি বরিশাল বোর্ডে 22, দিনাজপুর বোর্ডে 23-এ আসছে, তার মানে 19, 22 এবং 23 তিনটা বোর্ডে রিপিট করেছে। তোমার বোর্ডে কেন আসবে না? এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য প্রশ্নটা কি, মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল কেন? উত্তর ছিল ধর্মীয় কারণে তারা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল, রাইট? তাহলে মাথায় রাখতে হবে কেন এই প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি বারবার পড়বো। এরপরে যদি আমরা আরো কয়েকটি বোর্ড কোশ্চেন দেখি, সেটা হচ্ছে মিশরীয়রা পিরামিড তৈরি করতো কেন? এই যে মৃতদেহ অক্ষত রাখার জন্য। এইটা 19-এ আসছে, 25-এ আসছে, 24-এ আসছে, 24-এ রিপিট হয়েছে, 25-এ রিপিট হয়েছে, তোমার বোর্ডে কেন আসবে না? তাহলে এই যে প্রশ্নগুলো বারবার যেটা রিপিট হচ্ছে সেটাকে সামনে রাখা, যেটা 1 বা 2 বার আসে সেটাকে তারপরে রাখা, এরপরে টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে সেটাকে রাখা। যেমন দেখতে পাচ্ছ এটা 22-এ আসছে দুটো বোর্ডে, 24-এ আসছে এবং 25-এও আসছে, তার মানে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়লে আমরা কিন্তু কমন পেতে পারি। কিন্তু কোন প্রশ্নগুলো পড়লে? বিগত সালের বোর্ড প্রশ্ন পড়লে তো অনেকগুলো হয়ে যায়, প্রায় 1000-এর মতো হয়ে যায়, কিন্তু সেখান থেকে 285টা নির্বাচন করা খুবই কষ্টসাধ্য একটা কাজ। এখানে দেখতে পাচ্ছ কি অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে কে? সেটা হচ্ছে দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 3 নাম্বারে, এক নাম্বার কিন্তু টিক্কা খান আর হচ্ছে রাও ফরমান আলী, এই দুইজন। এই অপশনটা অনুযায়ী উদ্দীপক নির্ভর প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো তুমি সরাসরি কমন নাও পেতে পারো। এই টাইপের কোশ্চেনগুলো কি করবে, আমাদের যেমন এই অ্যান্সারটা হচ্ছে না, এখানে অন্য কারো নাম দিল যেটা অ্যান্সার হতে পারে 1, 2, 3, এখানে স্টুডেন্টটা ভুলটা করে। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হায়ারোগ্লিফিক কি? এটা 19-এর প্রশ্ন, 20-এ আসছে, 21-এ আসছে, 24-এ আসছে, এটা হচ্ছে চিত্রলিপি। চমৎকার না? এই বোর্ড প্রশ্নগুলো সবার আগে পড়তে হবে। এখন এটা তো সিরিয়াল করে দেয়া নাই, কিন্তু আমার সাজেশনে শুরুতেই দেয়া আছে। নেক্সট, এবার আসি স্কুলে। দেখতে পাচ্ছি আমাদের নাম করা যে স্কুলগুলো আছে সেই স্কুলে দেখতে পাচ্ছি এটা আসছে, আজকে স্কুলের নাম লিখে দিয়েছে, তোমরা খুঁজলে পেয়ে যাবা। সেটা কিরকম, প্রাচীন বাংলায় মাছ ন্যায় কত বছর স্থায়ী ছিল? উত্তর ছিল প্রায় 100 বছর। তাহলে টেস্ট পেপারে এই প্রশ্নগুলো আসছে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোনো বোর্ডে আসে নাই, বাট টেস্ট পেপার স্কুলের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, এটা পড়তে হবে বারবার, এগিয়ে থাকবে সবার চেয়ে। এরপরে দেখতে পাচ্ছি পরে যে কোশ্চেনটা, আবার দেখতে পাচ্ছ মিশরীয়দের লিখন পদ্ধতির নামটা কি? চিত্রলিপি। এটাও দেখতে পাচ্ছি এই স্কুলগুলোতে আসছে। এই যে বারবার যে রিপিট কোশ্চেনগুলো হচ্ছে, এটা তোমার জানা দরকার, এটা তোমাকে সামনে এগিয়ে নেবে এবং অনেকের তুলনায় তুমি প্ল্যানিং করে পড়াটা করতে পারবে। তুমি হয়তো সারা বছর পড়নি, তোমার হাতে শীটটা আছে, মানে 2 থেকে 3 দিনের মধ্যে তুমি 285 খুব ভালো মতো করে পড়তে পারবে। এবার আমরা আসি পরের কোশ্চেনটা দেখি। পরের হচ্ছে আমাদের ওয়েবসাইট www.rajuacademy.com, এখানে কিন্তু আমাদের 285টা এমসিকিউ দেওয়া আছে কোর্স আকারে, এবং তোমাদের গ্রুপ সাবজেক্ট 4টা একত্রে দেওয়া আছে, যার যে 3টা দরকার সেটা নিয়ে নিবা, 4টা একত্রে দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো।
আবার দেখতে পাচ্ছ এই তো আমাদের। এবং যদি সেটা ওখান থেকে করতে না পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে, আমাদের অফিসিয়াল নাম্বার, এই একটাই অফিসিয়াল নাম্বার, কিন্তু এই নাম্বারে তুমি SMS বা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, হ্যাঁ আমি এটা নিতে চাই, এতটুকুই। চলো আমরা মূল বিশ্লেষণটা একটু দেখি। মূল বিশ্লেষণ আমরা এবার পাঠ্য বইটা বিশ্লেষণ করব। তোমাকে টেস্ট পেপার অ্যানালাইসিস দেখাইছি, তোমাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস দেখাইছি, এখন দেখা হচ্ছে পাঠ্য বই আমি কিভাবে বিশ্লেষণ করেছি, প্রথম অধ্যায়ে দেখলেই বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে মূল বইটা বিশ্লেষণ করা হয় 3-in-1 এই সাজেশনের ক্ষেত্রে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মিশরীয়রা 24টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেন। তাহলে এই প্রশ্নটি MCQতে সরাসরি কমন পড়বে, কতটি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেন? উত্তর হলো 24টি। হায়ারোগ্লিফিক ছিল চিত্রলিপি, যেটা আমরা শুরুতে আলোচনা করলাম। হেরোডোটাস বলেন মিশর নীল নদের দেশ, এটাও কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। মিশরকে নীল নদের দেশ বলার কারণটা কি? এটার কারণ ছিল ফসল উৎপাদন বৃদ্ধি, এই জন্য। মিশরের চারদিকে 3টি মহাদেশ অবস্থিত, তাহলে মিশরের চারদিকে 3টি মহাদেশ অবস্থিত। ধর্মীয় মূল্যবোধের কারণে, তাহলে কজটা হচ্ছে মানে কারণটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল। মিশরীয় সভ্যতার রাজাকে বলা হয় ফারাও। কি বলা হয়? ফারাও বলা হয়। ফারাওয়া নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করতেন, সূর্য দেবতার বংশধর মনে করতেন। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও ফুফুর, তাহলে ফারাও ফুফুর হচ্ছে মিশরের সবচেয়ে বড় পিরামিড। মিশরীয় সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়, তাহলে কোন সভ্যতায় আবিষ্কৃত হয়? মিশরীয় সভ্যতায় আবিষ্কৃত হয়। মিশরীয় সভ্যতার ধর্মীয় সূর্য দেবতা হলো রে, ধর্মীয় সূর্য দেবতা হলো রে। ধর্মীয় কারণে মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটে। কি কারণে? ধর্মীয় কারণে। মিশরীয়দের প্রিয় রং হলো সাদা এবং হচ্ছে কালো, তাহলে সাদা এবং কালো এই দুটি রং হচ্ছে মিশরীয়দের খুবই পছন্দ বা প্রিয় রং। ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখিত মিশরীয় সভ্যতা, তাহলে ছবির দ্বারা হচ্ছে তৈরি, অক্ষর দ্বারা হচ্ছে লিখিত, তাহলে তৈরি এবং লিখিত দুটো কিন্তু আলাদা মিশরীয় সভ্যতা। সিন্ধুভাষীদের সবচেয়ে জনপ্রিয় ছিল কি? মাতৃপূজা, তাহলে সবচেয়ে জনপ্রিয় ছিল কি? মাতৃপূজা। দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতি উদ্ভাবন হলো সিন্ধুরা, মানে উদ্ভাবন করছে কারা? সিন্ধুরা। সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন মৃৎশিল্পে পারদর্শী ছিল, মানে গুড অ্যাট, দক্ষ ছিল মৃৎশিল্পে। সিন্ধু সভ্যতায় সমাজ দুটি শ্রেণী বিভক্ত ছিল, তাহলে সমাজ দুটি শ্রেণী বিভক্ত ছিল। কয়টা শ্রেণী? দুটো শ্রেণী বিভক্ত ছিল। কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য আদর্শ রাষ্ট্র এবং সৎ নাগরিকত্ব। সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো, সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো। অ্যারিস্টটলের শিক্ষক ছিল প্লেটো। একজন শিক্ষক, একজন হচ্ছে শিষ্য। জাস্ট একটু খেয়াল রাখো দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। ক্রিট দ্বীপে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। গ্রিক সভ্যতাকে ইজান সভ্যতা বলা হয়, তাহলে ইজিয়ান সভ্যতা বলা হয় হচ্ছে গ্রিক সভ্যতাকে। পরাজিত স্থানীয় আদিবাসীরা ভূমি দাসরা হলো কি? হেলট। গ্রিসের দেবতাদের রাজা ছিলেন হচ্ছে জিউস। কে ছিলেন? জিউস ছিলেন। কাদের রাজা? গ্রিসের দেবতাদের রাজা। হেলেনিক সংস্কৃতি অ্যাথেন্স শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাহলে কোন শহরকে? এটা হচ্ছে অ্যাথেন্সকে। গ্রিকরা পৃথিবীর শিল্পকলার ইতিহাসের স্বর্ণযুগের জন্ম দিয়েছিল, তাহলে পৃথিবীর শিল্পকলার ইতিহাসের স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। প্রাচীন পৃথিবীতে অ্যাথেন্স প্রথম গণতন্ত্রের সূচনা করে, তাহলে অ্যাথেন্সে প্রথম গণতন্ত্রের সূচনা হয়। ইলিয়ট এবং হচ্ছে ওডিসি মহাকাব্যের লেখক হচ্ছে হোমার। অ্যাথেনা ছিল জ্ঞানের দেবী, পোসিডন ছিল সাগরের দেবতা। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা। অ্যাথেন্সের চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন হচ্ছে পেরিক্লিস। স্পার্টা ছিল সামরিক রাষ্ট্র। ট্রয় নগরী ইজিয়ান সভ্যতার নিদর্শন। গ্রিসে অলিম্পিক খেলার সূচনা হয় বলে ওই সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল, তাহলে অলিম্পিক খেলার সূচনা হয় বলেই ওই সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল। রোমানদের প্রধান দেবতার নাম হচ্ছে জুপিটার। অন্য দেবতারা হলো জুনো, নেপচুন, ফলকান, ভেনাস এবং হচ্ছে মিনার্ভা। রোম নগরের প্রতিষ্ঠাতা হচ্ছে বলছে রমিউলাস, তাহলে রমিউলাস। কলোসিয়াম নাট্যশালা নির্মাণ করেন সম্রাট টিটাস।
রোমের অর্থনীতি দাসদের ওপর নির্ভরশীল ছিল। কাদের উপর নির্ভরশীল? দাসদের উপর। 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম রোমা আইন সংকলন করা হয়েছে। তাহলে কয়টা? 12টি। আইন প্রণয়নের ক্ষেত্রে রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ। স্পার্টাকাসের নেতৃত্বে রোমে দাস বিদ্রোহ সংগঠিত হয়। তাহলে কার নেতৃত্বে? স্পার্টাকাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছো এই অধ্যায়টা কত বড়। এই একটা অধ্যায় থেকে এমসিকিউ হতে পারে 4 থেকে 600। এই একটা অধ্যায় থেকে এমসিকিউ হতে পারে 4 থেকে 600, আর আমি টোটাল তোমাকে দিচ্ছি হচ্ছে মাত্র 285টা। তাহলে 285টা এমসিকিউ পড়ো, সাথে মূল বইটা 2 থেকে 3 বার পড়ো। তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। তোমার দরকার হচ্ছে এই 285টি এমসিকিউ খুব ভালো মতো প্র্যাকটিস করা। সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে 120টা এখনই দিয়ে দিচ্ছি। পার্ট 2তে চেষ্টা করো বাকিগুলো দিতে। পার্ট 2 পরীক্ষার আগে তোমরা হয়তো পেতে পারো। আবারও বলছি, জাস্ট 285টি এইটা। তবে পার্ট 1 আমি দিয়ে রাখতেছি, সবগুলোরও পার্ট 1 আমি দিয়ে রাখতেছি। এখন দেখো, এগুলো তো পেইড কোর্সের সাজেশন, এগুলো তো ফ্রিতে তোমাদের দিচ্ছি। বাকিটুকু আমি বললাম না, অনেকেই কমেন্টস করছে সম্পূর্ণ দেন না কেন। এটা তো পেইড কোর্সের সাজেশন, সম্পূর্ণ তোমাকে আমি একটা না দিলেও তো কোনো সমস্যা ছিল না। চিন্তা করে দেখো, এইভাবে কেউ দিচ্ছে তোমাকে, আর যেগুলো দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাষায়, যা হোক না বললাম, সেগুলো কতটুকু ইফেক্টিভ। তুমি জানো এই সাজেশনটা তৈরি করতে কত সময় লেগেছে। বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করো, টেস্ট পেপার বিশ্লেষণ করো, কোন স্কুলের প্রশ্নগুলো তোমার জন্য পড়তে হবে, কোনটা একটু পরিবর্তন হয়ে আসতে পারে, এই কাজগুলো অনেক সময় সাপেক্ষ। তুমি নিজে একটা তৈরি করে দেখো, বুঝতে পারবে। জল ঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করেন? এটা হচ্ছে সুমেরীয়রা। তাহলে সুমেরীয়রা কিন্তু জল ঘড়ি এবং চন্দ্র পঞ্জিকা আবিষ্কার করেন। আমাদের প্রথম এমসিকিউ। ব্যাবিলনীয় সূর্য দেবতার নামটা কি? মারডক। তাহলে ব্যাবিলনীয় সূর্য দেবতার নাম হচ্ছে কি? মারডক। অনেক ক্ষেত্রে আমাদের এমসিকিউর উত্তর নিতে হয় হচ্ছে গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট থেকে। সেই ক্ষেত্রে উত্তর 1, 2, 3-এর পরিবর্তে 1, 3 হতে পারে। যদি কোনো কারণে তোমাদের কাছে সেটা কনফিউশন মনে হয়, খুবই সুন্দরভাবে কমেন্টস করবে, স্যার মূল বইয়ের এত নাম্বার পেজে এটা কিন্তু আছে, এটা কিন্তু সম্ভবত ভুল হয়েছে, একটু কাইন্ডলি চেক করে দেখেন। আমি সেটা চেক করে দেব, চেক করে কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দেব। কারণ আমি বিশ্বাস করি আই লার্ন বাই টিচিং। শিক্ষা দেওয়ার মাধ্যমে নিজেও কিছু শিখি। আমি ভুলের ঊর্ধ্বে নই। মানব সভ্যতায় সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান: চন্দ্র পঞ্জিকা আবিষ্কার, গুণ ও ভাগ করার পদ্ধতি উদ্ভাবন, ওজন ও পরিমাপ পদ্ধতি প্রবর্তন। তাহলে আমাদের দেখতে পাচ্ছি মানব সভ্যতায় সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান: চন্দ্র পঞ্জিকা আবিষ্কার, গুণ ও ভাগ করার পদ্ধতি উদ্ভাবন। এখন এখানে ধরো এই অপশনটা না দিয়ে অন্য একটা অপশন দিল, যখন অ্যান্সার 1, 2, 3 হয়ে গেল, তাহলে কি হবে? এইটা আমি কিভাবে বুঝবো? এই প্রশ্নগুলো তো পরিবর্তন হয়, এই যে অপশনগুলো মাঝে মাঝে পরিবর্তন করে দেয়। কোশ্চেন ঠিকই থাকে, কিন্তু অপশনগুলো 1, 2, 3-এর পরিবর্তে তুমি তো 1 আর 2 পড়ে গেছো। 3 নাম্বার কোশ্চেনটা ছিল ওজন ও পরিমাপ পদ্ধতি প্রবর্তন, এইটার পরিবর্তে এমন একটা লাইন দিল যেটা উত্তর 1, 2, 3 হবে। তখনই ভুলটা করে বসে শিক্ষার্থীরা। এই জন্য একটু সময় নিয়ে ভালো করে পড়তে হয়। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কি বলা হয়? হরপ্পা সংস্কৃতি। তাহলে সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় বলা হয় হরপ্পা সংস্কৃতি। সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস অজানা কেন? ধর্মীয় স্থাপনার অনুপস্থিতি নাই বলে। সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস অজানা কেন? ধর্মীয় স্থাপনা অনুপস্থিতির জন্য। কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল? আমরা ইতিমধ্যে এটা পড়ে আসছি আমাদের মূল বিশ্লেষণ অংশে। সিন্ধু। দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা? এটা হচ্ছে সিন্ধুরা। মহেঞ্জোদারো শহরের নিদর্শন হচ্ছে শস্যাগার, স্নানাগার, মিলনায়তন। চিন্তা করে দেখা, এটার উত্তর হবে কোনটা? 2 আর 3। এটা হচ্ছে লাস্টের এই দুটো। অর্থাৎ উত্তর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এইটা, অর্থাৎ 2 এবং হচ্ছে 3। 2 এবং 3 আমাদের উত্তর হবে। তাহলে 2 এবং 3 আমাদের উত্তর। মনে রেখো, 2 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার আমাদের হচ্ছে উত্তরপত্র। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। আমি একটা উদ্দীপক নির্ভর কোশ্চেনটা দিয়েছি। এই উদ্দীপক নির্ভর প্রশ্নটি কয়েকটা বোর্ডেও আসছে, পাশাপাশি এটা টেস্ট পেপারে ভালোই আসছে। শুধু নামটা পরিবর্তন করে দিয়ে অন্য একটা নাম দিয়েছে, কিন্তু সেম এটাই ছিল। কি ছিল একটা পড়ে দেখি আমরা। মারিয়া বেগম ধনাঢ্য মহিলা। তিনি অনেক টাকা খরচ করে নিজ গ্রামে একটি বাড়ি তৈরি করেন। তিনি বাড়ির ভেতরে পুকুর খনন করেন এবং উঠানের চারদিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘিরে দেন। যারা ইতিমধ্যে মূল বইটা পড়ছো, তাদের মনের মধ্যে
কোন সভ্যতা সম্পর্কে বলতেছে এটা কিন্তু ভেসে আসতেছে। এছাড়া বাড়ির প্রবেশপথে সারি সারি লাইট পোস্ট লাগিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেন। মারিয়া বেগমের কর্মকাণ্ড কোন সভ্যতার পরিচায়ক? ঠিক এইভাবেই আমাদের প্রশ্ন আসবে। ঠিক এইভাবেই কোন একটা ঘটনা দিবে, কোন সভ্যতাকে ইঙ্গিত করে সেটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে। এখন তুমি যদি আমার কথাগুলো অনুধাবন করতে পারো তাহলে তুমি পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট করবে, আর না হলে নাই। যদি তুমি মনে করো একেবারেই মানে যে গলদঘর্ম যেটা বলা হয় ওভাবেই পড়ে যাচ্ছ, হবে না, কখনোই হবে না। তোমাকে স্মার্টনেস দেখাতে হবে এই সময় এসে। এই সময় প্রতিটা পদক্ষেপ তোমার জন্য গুরুত্বপূর্ণ। উক্ত সভ্যতা গড়ে উঠেছিল পাকিস্তান এবং পাঞ্জাব নিয়ে, রাইট। ভারতের পাঞ্জাব নিয়ে, এটাও রাইট। গুজরাটের বিভিন্ন অংশ নিয়ে। তাহলে মূল বইয়ের এই অংশটা পড়া থাকলে আমরা সহজেই ধরতে পারতাম, হ্যাঁ তিনটাই হবে। ফারাওরা কার প্রতিনিধি? স্রষ্টার। তাহলে ফারাওরা কার প্রতিনিধি ছিল? এটা ছিল স্রষ্টার। ফারাওরা নিজেদের কি মনে করতেন? সূর্য দেবতার বংশধর, যেটা আমরা মূল পাঠ্যবের বিশ্লেষণ অংশে পড়ে আসছি। দেখো, পাঠ্যবই বিশ্লেষণ করলাম, সেই এমসিকিউগুলো আমরা এখানে পেলাম, তার মানে আমাদের সুন্দরভাবে হয়ে গেল। মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল কেন? ধর্মীয় কারণে, এটাও আমরা পড়ে আসছি। মিশরীয়রা পিরামিড তৈরি করতো কেন? এটাও আমরা পড়ে আসছি। মৃতদেহ অক্ষত রাখার জন্য। তাহলে অক্ষত রাখার জন্য। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি? বলছে পবিত্র লিপি। পবিত্র লিপি, এটাও আমরা পড়ে আসছি। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জন বর্ণ? এটাও আমরা পড়ে আসি 24টি। চিন্তা করে দেখো, তাহলে যারা আমরা শুরুর অংশ পড়লাম, মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? চিত্রলিপি, এটাও পড়া হয়েছে। আমরা একটা উদ্দীপকের চিত্র দেখতে পাচ্ছি, এক্সামে ঠিক এই টাইপের চিত্রভিত্তিক প্রশ্নগুলো হবে। তো মনে রাখতে হবে তোমাদের কি লেখা হয়েছে। চিত্রগুলো কোন সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়? চিত্রগুলো দেখে তোমার কোন সভ্যতার কথা মনে পড়ে? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার কথা মনে পড়ে। উক্ত সভ্যতার আদিবাসীরা ছিল ধর্মভীরু, একশ্বরবাদী, প্রথম পঞ্জিকার আবিষ্কারক। তাহলে আমরা জানি তারা ছিল খুবই ধর্মভীরু এবং পঞ্জিকা আবিষ্কার করছিল তারা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 1 এবং 3 হয়ে গেল। খুবই চমৎকার যারা ধরতে পারছো। সেমভাবে আমাদের আরেকটা চিত্র দেওয়া হলো, এটাও মিশরীয় সভ্যতার। তাহলে চিত্রগুলো কোন সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়? মিশরীয় সভ্যতা। চিন্তা করে দেখো, হয় চিত্রভিত্তিক আসবে, না হলে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তোমাকে বলে দেবে এটা কোন সভ্যতা। উক্ত সভ্যতার আদিবাসীরা ছিল কি? ধর্ম দ্বারা প্রভাবিত, প্রথম পঞ্জিকার আবিষ্কার। তার মানে এই কোশ্চেনটা আমাদের একেবারে রিপিট হলো 22 নম্বর কোশ্চেনটি। চিন্তা করে দেখো, এবার 22 নম্বর কোশ্চেনটি সেম টু সেম রিপিট হয়ে গেল মিশরীয় সভ্যতা সম্পর্কে। আমরা প্রথম অধ্যায় থেকে একটা এমসিকিউ বেশি পড়ে ফেললাম, দুটো এমসিকিউ বেশি পড়েছে, একটা 21 এবং হচ্ছে 22। ওকে, আমরা এবার চলে আসলাম পরের যে অধ্যায়টা। প্রথম অধ্যায় বলতে আমি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বলতেছি। সম্রাট অশোক প্রায় কত বছর রাজত্ব করেছিল? 37 বছর। অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশ। মৌখ বলছে মৌখরিগণের বাংলায় ক্রমাগত আক্রমণের ফলে গুপ্ত বংশীয়, আচ্ছা গুপ্ত নামটা বর্তমানে খুবই পরিচিত একটা শব্দ, গুপ্ত। গুপ্ত বংশীয় রাজাগণের অবস্থা কিরূপ হয়? দুর্বল হয়ে পড়ে। গুপ্ত নামটা কিন্তু খুবই পরিচিত, যারা আমার কথাগুলো শুনতেছো, যারা এর সাথে পরিচিত ইদানিং, তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবে। হাসি আসলো। আচ্ছা, গৌড় স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শশাঙ্ক। শশাঙ্ক কোন রাজার মহাসামন্ত ছিলেন? রাজা মহাসেন গুপ্তের। তাহলে শশাঙ্ক কোন রাজার মহাসামন্ত ছিলেন? রাজা মহাসেন গুপ্তের। শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? ওই যে কর্ণ সুবর্ণ। আমরা আর একটা উদ্দীপক দেখতে পেলাম, তাহলে কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানীর নাম। এই যে উদ্দীপক দেখতে পাচ্ছ, এখানে রাশেদ সাহেবের পরিবর্তে অন্য একটা নাম দিল, সাদমান সাহেব। মৃত্যুর পর বাংলার ইতিহাস অন্ধকারময় হয়। স্থানীয় ভূস্বামীরা প্রত্যেকে রাজা হওয়ার আশায় সংঘাতে জড়িয়ে পড়ে। সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলো গ্রাস করে ফেলে। অনুচ্ছেদে রাশেদ সাহেবের সাথে কার সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে? শশাঙ্ক। তাহলে শশাঙ্কের কাজগুলো কেমন ছিল? আমরা যদি মূল বইটা পড়ে না থাকি, তার ঘটনা প্রবাহ সম্পর্কে না জানি, তাহলে তো আমি হুটহাট অ্যান্সার করতে পারবো না। তাহলে তো তুমি এখানে গোপাল ভাঁড়ের অ্যান্সার দিয়ে আসবা। বাংলার রাজ্যগুলোর অরাজকতাপূর্ণ হওয়ার কারণ হলো যোগ্য শাসকের অভাব, সাম্রাজ্যের দুর্বলতা, আধিপত্য বিস্তার। উত্তর হবে 3টাই। আমি আমার এই শীটটা কেমনভাবে সাজিয়েছি আমি নিশ্চিত আমার শিক্ষার্থীদের, তোমরা 10 দিনে যেটা পড়বে তোমার 2 থেকে 3 দিনে সেটা কিন্তু মানে এখানে কাভার হয়ে যাবে। তোমার পড়াটা আমি গুছিয়ে দিয়েছি। আমার এটা পড়ো, এটার সাথে মূল বইটা একটু প্র্যাকটিস করো, দেখবা গাইড, টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন কিচ্ছু পড়তে হচ্ছে না। জাস্ট ফোকাস অন মাই সাজেশন, নাথিং এলস। ইতিহাসে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল কেন? উত্তর ভারতের আধিপত্য বিস্তারের জন্য। ইতিহাসে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল কেন? উত্তর ভারতের আধিপত্য বিস্তারের জন্য। ধর্মপালকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় কেন? কারণ কি?
দেশকে বিশৃঙ্খল অবস্থা থেকে রক্ষা করেছিলেন। দেশকে বিশৃঙ্খল অবস্থা থেকে রক্ষা করেছিলেন। আমাদের দেশের বর্তমান যে অবস্থা, এখন মূল কাজটা হলো মানে আইন শৃঙ্খলা যতটা কঠোর করবে তত ভালোর দিকে যাবে। যা হোক, সম্পর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। সম্পর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। পাল বংশের সবচেয়ে দুর্বল ও উদ্যমহীন শাসককে? নারায়ণ পাল। পাল বংশের সবচেয়ে দুর্বল এবং উদ্যমহীন শাসক কে ছিলেন? নারায়ণ পাল। ধর্মপাল নির্মাণ করেন সম্পর বিহার, বিক্রমশীল বিহার, অদন্তপুর বিহার। তাহলে অ্যান্সার হচ্ছে ১, ২, ৩। ধর্মপাল এই ৩টাই আপনি নির্মাণ করেন। আমরা এখন একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকে তোমরা একটা সিনারি দেখতে পাচ্ছ। শশাঙ্কের মৃত্যু, এরপর ১০০ বছর, এরপর একটা কি দেয়া আছে? এরপর একটা হোয়াট চিহ্ন দেয়া আছে। গোপালের সিংহের আহরণ করে হোয়াট চিহ্নের স্থানে কি বসবে? মাৎস্যন্যায়। তাহলে মাৎস্যন্যায় এখানে এটা বসবে। যারা ইতিমধ্যে এই সিনারির সাথে পরিচিত তারা অবশ্যই বুঝতে পারবে কার পরে কার অবস্থান। তার এটা হবে কি? মাৎস্যন্যায়। চিত্রে স্থানের ফলাফল ছিল রাজ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা বিরাজমান ছিল। রাইট। গোপাল রাজপদে মনোনীত হন। ওকে, অ্যান্সার হচ্ছে ১ আর হচ্ছে ২। নেক্সট চলে আসলাম পরবর্তী যেটা আছে। দেখো, আমি ইতিহাসে অনেক বেশি উদ্দীপক নির্ভর প্রশ্ন তোমাদের শেখাচ্ছি। এর কারণ হচ্ছে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো অনেকগুলো হয়। ৫ থেকে ৬টা, ৭টা পর্যন্ত, ৮টা পর্যন্ত হতে পারে। মানে ৪টা উদ্দীপক আসলে ৮টা প্রশ্ন। চিন্তা করে দেখো। তাহলে ৮টা প্রশ্নই চলে যাচ্ছে উদ্দীপক নির্ভর, যেটা আমরা সরাসরি মূল বই থেকে কমন পাবো কিনা জানি না। মূল বইতে তো সরাসরি কমন পড়বে না। গাইড টেস্ট পেপার থেকে সরাসরি কমন পড়বে না। কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে গেলে তুমি ওই কোশ্চেনটার সিনারিটা ধরতে পারবা। এটাই হচ্ছে কমন। রাজা রমেশ ক অঞ্চলের শাসক ছিলেন? শাসক হিসেবে তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। তার শাসনামলে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল। তিনি বিভিন্ন স্থানে অনেক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যা তাকে ইতিহাসে অমরত্ব প্রদান করেছে। উদ্দীপকে কোন শাসকের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে? ধর্মপাল। তাহলে আমরা উপরে যে একটা সিনারিও দেখলাম, এটা কার সাথে মিলে? শশাঙ্ক, ধর্মপাল, হেমন্ত সেন না দেবপাল? উত্তর হবে কি? ধর্মপাল। কিভাবে বুঝলাম? মূল বইয়ের ওই অংশটা পড়া থাকলে, ওই সিনারিটা ধর্মপাল সম্পর্কে আমি জানলে এটা উত্তর করতে পারবো। এম আই রাইট? ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে উক্ত শাসকের অবদানগুলো হলো বৌদ্ধ বিহার নির্মাণ করেন, মানে ধর্মপালের কথা বলা হচ্ছে। পণ্ডিতদের দ্বারা রাজসভা অলঙ্কারকরণ, বিভিন্ন স্থানে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, বৌদ্ধ বিহার নির্মাণ, বিভিন্ন স্থানে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। হেমন্ত, এরপরে বিজয়, এরপর হচ্ছে বল্লাল। উপরের দেখতে পাচ্ছি, উপরের উল্লেখিত ব্যক্তিবর্গ কোন বংশের রাজা ছিলেন? সেন বংশের। তাহলে সেন বংশের রাজা ছিলেন হচ্ছে হেমন্ত, বিজয় এবং হচ্ছে বল্লাল সেন। হেমন্ত সেন, বিজয় সেন এবং হচ্ছে বল্লাল সেন। নেক্সট আমরা অধ্যায় চলে আসলাম কত? ৬ নম্বর অধ্যায়। বখতিয়ার খলজি কতজনই সৈন্য নিয়ে নদী আক্রমণ করেন? ১৭ থেকে ১৮ জন। বখতিয়ার খলজি কত সালে নদিয়া জয় করেন? ১২০৪ খ্রিস্টাব্দে। কাদেরকে মামলুক বলা হয়? দাসদের। তাহলে দাসদের আমরা বলি হচ্ছে মামলুক। বাংলায় মুসলিম শাসকের বা শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বখতিয়ার খলজি। তাহলে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বখতিয়ার খলজি। আমার সাথে যারা ২ একবার বা ৩ বার ভিডিওটি দেখতেছে, আমি শিওর তাদের এই এমসিকিউগুলো আর পড়তে হবে না। তাহলে কে সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন? ফখরুদ্দীন মোবারক শাহ। তাহলে ফখরুদ্দীন মোবারক শাহ। রাইট? ফখরুদ্দীন মোবারক শাহ। নেক্সট, নামটা ভুল বলে ফেলেছিলাম। রিপন টিভিতে নৌ মহড়া বিষয়ক একটি প্রামাণ্য অনুষ্ঠান দেখছিল। রিপনের পরিবর্তে অন্য কারো নাম থাকতে পারে, সাদিয়ার নাম থাকতে পারে, সুহাসিনীর নাম থাকতে পারে, সাদমান্নার নাম থাকতে পারে। সেখানে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন দেখে তার মধ্যযুগের একজন দক্ষ শাসকের কথা মনে পড়ে যায়। রিপনের কোন শাসকের কথা মনে পড়ে? সেটা হচ্ছে গিয়াসউদ্দিন ইউজ খলজি। উক্ত শাসকের শাসনের বৈশিষ্ট্য হলো রাজ্য সম্প্রসারণ, রাজ্যের নিরাপত্তা বিধান, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। ১, ২, ৩। ১৩৩৮ এবং ১৩৫২ সালের বাংলায় সুলতান সম্পর্কে জানতে পারি খোদিত মুদ্রা থেকে। তাহলে মুদ্রা থেকে এটা জানা যায়। কত সাল থেকে? ১৩৩৮ থেকে ১৩৫২। এরপর কি বলছে? বুলগাকপুর অর্থ কি? বিদ্রোহের নগরী। বাংলায় স্বাধীন সুলতানি আমল ছিল কত বছর? ২০০ বছর। কে সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন? ফখরুদ্দীন মোবারক শাহ। সেম কাহিনী আমরা দেখতে পাচ্ছি। বাংলায় প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন? ইলিয়াস শাহ। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ যেতে কোন সুলতানের? মানে যেত কোন সুলতানের? এটা হচ্ছে কি? গিয়াসউদ্দিন আজম শাহ।
তাহলে পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ যেত কোন সুলতানের? এটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। প্রখ্যাত কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন? পারস্যের। তাহলে প্রখ্যাত কবি হাফিজ, উপরের এমসিকিউ 53 যারা পড়লে তারা কিন্তু 54 নম্বর এমসিকিউ অ্যান্সার হয়ে গেল। নেক্সট আসি হোসেন শাহী আমলের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি, মানে কোন সালের কথা বলা হচ্ছে, মানে তার আমলটা কত সাল থেকে কত সাল পর্যন্ত বিস্তৃত? 93 থেকে পরের বছরের কত 38 পর্যন্ত, অনেক বছর ছিলেন। তাহলে 1493 থেকে 1538। চট্টগ্রাম থেকে আরাকান বলছে, আরাকানিদের, হ্যাঁ ওকে, বিতাড়িত করেছিলেন কে? মানে আরাকানিদের বিতাড়ন করেছিলেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু তাদেরকে বিতাড়িত করেছিলেন। হোসেন শাহ কবি সাহিত্যিকদেরকে পুরস্কার প্রদান করতেন কেন? উৎসাহিত করার জন্য। হুমায়ুন গৌড় দখল করেন কখন? এটা হচ্ছে এত খ্রিস্টাব্দে। এই সালগুলো মুখস্থ করা ইতিহাসের সবচেয়ে একটা, কি বলবো, সবচেয়ে বিরক্তিকর একটা বিষয়। আমার প্রশ্ন হচ্ছে এত সালে এটা করেছেন, এত সালে মৃত্যুবরণ করেছেন, এত সালে জন্মগ্রহণ করেছেন, তার মৃত্যু সাল জন্ম সাল দিয়ে আমি কি করব? তার মৃত্যু সাল জন্ম সাল দিয়ে আমি কি করব? আমাদের জীবনে কি একটা কাজ হবে? নাথিং এলস। আজাইর পড়ালেখা। ঢাকার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন মোগল সুবাদার? ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন মুঘল সুবাদার? এটা হচ্ছে ইসলাম খান। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন ইতিহাসবিদদের বা ইতিহাসে যাদের অবদান আছে তার অবদানটা আমি পড়তে চাই, তার ভালো মন্দ দিকটা আমি জানতে চাই। জন্মগ্রহণ করলো, মৃত্যুবরণ করলো, এত সাল, এই সাল, এই সাল, এইটাতে তো আমার কোনো ফায়দা নাই। আমার দরকার হচ্ছে তার অবদান বা তার ভালো দিক খারাপ দিকগুলো সেখান থেকে পড়ে অর্জন করা। এটাই তো হওয়া উচিত। শাল টাল দিয়ে ভরে রাখে, এগুলো আবার পরীক্ষায় আসে। কার সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়? এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের। বাংলায় 12 ভূঁইয়া হিসেবে পরিচিত ছিলেন ঈসা খান, মুসা খান, সুবাদার মীরা। এখানে কি বলছে দেখো, নামগুলো অনেক ক্ষেত্রে এমন ছিল ওই সময় নামগুলো। দেখো, সুবাদার মীর জুমলা ও ইসলাম খান, চাঁদ রায়, কেদার রায়। তার উত্তর হচ্ছে ঈসা খান, মুসা খান, চাঁদ রায়, আচ্ছা কেদার রায়। 1 এবং 3 আনসার দেখতে পাচ্ছি। 8 নম্বর অধ্যায়ে চলে আসলাম। কত সালে ওলন্দাজরা ভারতে আসে? 1602 সালে। ওলন্দাজরা এই উপমহাদেশে আসে কেন? বাণিজ্যের জন্য। তাহলে ওলন্দাজদের আগমনের কারণ কি? তারা কি কাজ করেছিল, কি কাজের জন্য তাদেরকে আমরা মনে রাখবো, এটা বললেই ইনাফ। আচ্ছা, পরীক্ষায় সাল দেওয়াটা প্রয়োজনটা কি শিক্ষার্থীদের? চুঁচুড়া এবং বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে কারা? ওলন্দাজ। ভাস্কো ডা গামা কোন দেশের নাগরিক ছিলেন? পর্তুগাল। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে? 1700 সালে। একেবারে 1700 কাটায় কাটায়, বাহ। অভিজাতরা বাংলায় শেষ স্বাধীন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন স্বার্থ উদ্ধারের জন্য, নবাবী দখল করতে। এটা এটা এই এমসিকিউটা না পড়লেও, কমন না আসলেও এক্সাম হলে গিয়ে এই টাইপের এমসিকিউ অনেকেই জাস্ট নিজের বুদ্ধিমত্তা ইউজ করে আনসার করতে পারবে, কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ এটা বিবেচনা করে। পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের কারণটা কি? এটা আমরা এমনিই পারবো। মীর জাফরের বলছে অসহযোগিতা, এটা তো 100%। নবাবের অদূরদর্শিতা, এটাও ঠিক, সকলকে বিশ্বাস করেছিলেন। শত্রুপক্ষের একাত্মতা, সবাই শত্রুপক্ষে কত, তার ঘরের শত্রু বিভীষণ ছিল। নেক্সট, মিস্টার আলম তার সম্পত্তির মালিকানা শুধুমাত্র এক, তার অন্যান্য সন্তানদের ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ওকে, প্রাপ্ত ব্যক্তিটি মালিকানা হারিয়ে অসহায় হয়ে পড়ে। দৌহিত্রকে দিলে ফলে সম্পত্তি উদ্দীপকে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যদি এটা কমপ্লিট হয়ে আসে নাই, এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকের কিছু অংশ মিসিং আছে, সো এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু উদ্দীপকের কিছু অংশ মিসিং আছে এই এমসিকিউটা 69 এবং 70 নম্বরে, এটা দিতে চাচ্ছি না। যদিও যে অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আমরা বুঝতে পারতেছি বলে এখানে কি হবে। কি লেখা আছে? মিস্টার আলম তার সম্পত্তির মালিকানা শুধুমাত্র একজনই, তার অন্যান্য সন্তানেরা ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হলো। প্রাপ্ত ব্যক্তিটি মালিকানা হারিয়ে অসহায় হয়ে পড়েন। দৌহিত্রকে দিলে ফলে সম্পত্তি কি, আর অংশটা এখানে দেয়া নেই, হয়তো এখানে মিসিং হয়ে গেছে। উদ্দীপকে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, ঘসিটি বেগম, মীর জাফর, ইসলাম খান। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হিসেবে কোনটা নিব? অ্যান্সার হিসেবে নিব হচ্ছে কোনটা দেখো, 1 এবং হচ্ছে 2, ঘসিটি বেগম এবং মীর জাফর, এটাকে আমরা নিব। 2, উক্ত ঘটনার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়, এটাও রাইট। ইংরেজ শাসন ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে, এটাও রাইট। ষড়যন্ত্রকারীদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, সবই তারাই করে ফেলে লাস্ট মুহূর্ত পর্যন্ত। নেক্সট, ভারত উপমহাদেশে সর্বশেষে কারা আগমন করেন? ফরাসি। ফরাসিরা সর্বপ্রথম কোথায় কুঠি স্থাপন করেন? সুরাটে। পলাশির যুদ্ধ কত সালে? 1757 সালে।
পলাশী যুদ্ধে নবাবের পতনের পর সিংহাসনে বসেছিলেন মীর জাফর। এগুলো আমরা কম বেশি জানি। মীর কাসিম কেমন প্রকৃতির শাসক ছিলেন? স্বাধীন চেতা ছিলেন। ৭৬-এর মন্বন্তর ইংরেজি কত সালে সংগঠিত হয়? ১৭৭০। ৭৬-এর মন্বন্তর ১৭৭০। ৭৬ হলে ভালো হতো। ১৭৭৬, ৭৬-এর মন্বন্তর। ৭৬ মিল থাকলে ভালো লাগতো। দ্বৈত শাসনের ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। তাহলে দ্বৈত শাসনের ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। নবাব মীর কাসেম সকল আন্তঃবাণিজ্য শুল্ক উঠিয়ে দেন দেশীয় ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে, ইংরেজদের দত্তক প্রথার অপব্যবহার ঠেকাতে, চরম মূল্য নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনে। তিনটাই কিন্তু পজিটিভ কথা। দ্যাট মিনস তিনটে অ্যান্সার হওয়ার দাবিদার। পিটার ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট কত সালে গঠিত হয়? এটা হচ্ছে ১৭৮৪। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? ১৭৯৩। কোন শাসক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। এবার আমরা সর্বশেষ যে অধ্যায়টা, সম্ভবত আরেকটা অধ্যায় বাকি আছে। ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ এবং সংস্কার আন্দোলন। ফকির সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে কোন আন্দোলন করেন? সেটা হচ্ছে অবাধ চলাফেরায় বাধা দেয়। অবাধে চলাফেরা করা যাবে না। সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? ভবানী পাঠক। ফকির মজনু শাহ কত সালে মৃত্যুবরণ করেন? ১৭৮৭। এই যে মৃত্যুবরণ করেন, জন্মগ্রহণ করেন, বাবার এগুলোতে কি করব? আজাইরা সব। ইংরেজদের সাথে ফকির সন্ন্যাসীদের সম্পর্ক কেমন ছিল? সংঘর্ষমূলক। তিতুমীরের আসল নাম কি? মীর নিসার আলী। মীর নিসার আলী। বাংলায় ওয়াহাবিয়া মানে হাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? তিতুমীরের। তিতুমীর তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন কিভাবে? ধর্মীয় সংস্কারের মাধ্যমে। নীল কমিশন গঠিত হয় কখন? ১৮৬১ সালে। নীল বিদ্রোহের অন্যতম ফলাফল হলো জমিদারের প্রতিপত্তি হ্রাস, কৃষকের জয়, ভবিষ্যৎ আন্দোলনের পথ সুগম। উত্তর হচ্ছে তিনটাই। তাহলে নীল বিদ্রোহ এর ফলে তিনটা দেখতে পাচ্ছি, কাজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জমিদারের প্রতিপত্তি হ্রাস পেয়ে গেল, কৃষকের জয় হলো, ভবিষ্যৎ আন্দোলনের পথ সুগম হয়ে গেল। তাহলে তিনটার রেজাল্ট চলে আসছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, দুদু মিয়ার মৃত্যু এই একটা কারণে, যোগ্য নেতৃত্বের অভাবে। এই দুটোই মেন টপিক। ইংরেজদের অত্যাচারের নীতির কারণে না, এটা হচ্ছে ১ আর হচ্ছে ২ এর কারণে। রেনেসাঁ শব্দের অর্থটা কি? নবজাগরণ। রেনেসাঁ মানে হচ্ছে নবজাগরণ। ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন? রাজা রামমোহন রায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সতীদাহ প্রথা বাতিলের উদ্দেশ্য ছিল ধর্মীয় সংস্কার, সামাজিক সংস্কার, এই দুটো। এখানে কোনো রাজনৈতিক সংস্কার ছিল না। আমরা আরেকটা উদ্দীপক আছে, কিন্তু অনেকগুলো উদ্দীপক নির্ভর কোশ্চেন দিলাম তোমাদের, যেন পরীক্ষায় তোমরা কমন পাও। নিয়াজ কাজী পরিবারের একমাত্র পুত্র সন্তান হওয়ায় বাবা ও চাচার থেকে অনেক সম্পদ লাভ করেন, কিন্তু তিনি নিজে এর কিছুই ভোগ বিলাসিতায় ব্যয় করেননি। উদ্দীপকের নিয়াজ কাজীর সাথে কোন মহাপুরুষের কর্মকাণ্ডের মিল রয়েছে? ওই যে হাজী মোহাম্মদ মহসিন। অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও নিজে কোনো কিছু ব্যবহার করেননি, দান করে দিয়েছেন। দানবীর। উক্ত মনীষীর কর্মকাণ্ডের ফলে শিক্ষা প্রসারে ইতিবাচক পরিবর্তন ঘটে। ভেরি গুড পারসন। চিকিৎসা সেবা সহজতর হয়, সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশ ঘটে। এখানে রাজনীতির কোনো ব্যাপার সেপার নেই। ভারতবর্ষ থেকে নীল চাষ কখন চিরতরে বন্ধ হয়ে যায়? ১৮৯২ সালে চিরতরে বন্ধ, ক্লোজড। লতিফ স্যার ক্লাসে একাধিক বা আধুনিক ভারতের রূপকার সম্পর্কে আলোচনা করেছিলেন। লতিফ স্যার কার কথা বলেন? আধুনিক ভারতের রূপকার, তাহলে রাজা রামমোহন রায়। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হিসেবে কোন নামটি অধিক যুক্ত? এটা হচ্ছে হেনরি লুই ডি রোজিও। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। হাজী মোহাম্মদ মহসিন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা চলে আসলাম সর্বশেষ অধ্যায় আমাদের। বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয়? ১৯৭১ সালের ২রা মার্চ। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর মূল দাবি ছিল কয়টি? ৪টা দাবি ছিল। মূল দাবি ছিল হচ্ছে ৪টা। পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যে কারণে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের শত্রুমুক্ত করার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য ১, ২, ৩। অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল ১৯৭১ সালের ২৫শে মার্চ, গণহত্যার রাত। আচ্ছা, অবরুদ্ধ বাংলা বলতে বোঝায় ৭১-এর স্মরণীয় দিনগুলো, পাকিস্তানের শাসন আমলগুলো। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে অপারেশন সার্চলাইট। উত্তর হচ্ছে ৭১-এর স্মরণীয় দিনগুলো এবং অপারেশন সার্চলাইট, এই দুটো হচ্ছে অবরুদ্ধ বাংলা বলতে বোঝানো হয়েছে। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে টিক্কা খান, আইয়ুব খান, রাও ফরমান আলী। উত্তর হচ্ছে টিক্কা খান এবং রাও ফরমান আলী। অপারেশন সার্চলাইট সম্পর্কে কিন্তু পরীক্ষা একটা আসবেই।
অপারেশন সার্চলাইটের উদ্দেশ্য ছিল বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করা, বাঙালি জাতীয়তাবাদী চেতনা নষ্ট করা, পুরো পাকিস্তানের মানুষকে দমিয়ে রাখা। তিনটাই নেগেটিভ। সার্চলাইটের উদ্দেশ্যও ছিল নেগেটিভ, তাহলে ১, ২, ৩। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কখন? মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। তাহলে এটা গঠিত হয় কেন? মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়? ১০ এপ্রিল। তারিখটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে। কয়েকবার আসছে না, অনেকবার আসছে। ১৯৭১ সালের এপ্রিলের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন? গঠন হলো ১০ এপ্রিল, শপথ হলো ১৭ তারিখ, ৬ দিন পরে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। তাহলে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। তাহলে অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। নেক্সট হচ্ছে মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? এম.এ.জি. ওসমানী। তাহলে এম.এ.জি. ওসমানী ছিলেন হচ্ছে মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছে? আমার মনে হয় ক্লাস 6-7 এর বাচ্চারা এটা ভুল করবে না, ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। প্রথম দিনে বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করা হয়। এটাই ছিল মুজিবনগর সরকারের কার্যক্রমের মধ্যে অন্যতম। মুজিবনগর সরকার গঠনের কারণ ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা, বিশ্ব জনমত সৃষ্টি করা, প্রশিক্ষণ প্রদান করা। এটা ছিল না, অ্যান্সার হচ্ছে ১ আর হচ্ছে ২। ১৯৭১ সালের জুন মাসে কে পুরো পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করেন? এটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। টিক্কা, বাহ! টিক্কা। মুক্তিযুদ্ধের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ছাত্র। তাহলে ছাত্রদের অবদানই সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তারামন বিবি কি খেতাব পেয়েছিলেন? বীর প্রতীক। এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১২০টি এমসিকিউ, যেটা আমার কোর্সের ২৮৫টি এমসিকিউর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো www.rajuacademy.com, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে বলেছিলাম, সেইটাই তোমরা নক দিয়ে বলবে শুধু, হ্যাঁ, আমি এই কোর্সে এনরোল করতে চাই। এর বাইরে এক্সট্রা কোনো কিছু কথা বলার প্রয়োজন নাই। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে ডিটেইলস দেয়া আছে। কতগুলো এমসিকিউ থাকবে, মিনিমাম কতগুলো কমন পাবেন, কতগুলো সিকিউ থাকবে, সেখান থেকে মিনিমাম কতগুলো কমন পাবেন। আমরা প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। আপনি এতগুলো পড়লে এতটা কমন পেতে পারেন, এই প্রতিশ্রুতি কেউ দেয় না। যারা দিচ্ছে তারা বেসিক টু প্রো এই কোর্স সেই কোর্স বলে পুরো বই পড়াচ্ছে। ১৫০০, ১০০০, ২০০০ করে এমসিকিউ, সৃজনশীলে ৫০০, ৩০০ করে পড়াচ্ছে। হোয়াট ইজ দিস? অনেক ভালো থাকো। তোমাদের প্রতি তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক। আসসালামু আলাইকুম।